তো দেখেন, ইউজ অফ বি ভার্ব কিভাবে ইংলিশে এই ভার্বটার ব্যবহার হয়ে থাকে। বলছে, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। বি এর অর্থ মূলত দুইটা, এটা মনে রাখবেন। বিই, বি, এটা একটা শব্দ, একটা ওয়ার্ড। এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া বা থাকা, আর একটা হচ্ছে কোনো কিছুর অবস্থান বোঝানো। আবারও বলছি, বি এর অর্থ মূলত দুইটা, একটা হচ্ছে হওয়া বা থাকা, আরেকটি হচ্ছে কোনো কিছুর অবস্থান বোঝানো। কেমন সেটা দেখেন, এখানে বলছে বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বি এর যে ফর্মগুলো আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে বি অ্যান্ড অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। সো বি ভার্বের এই যে সাতটি ফর্ম হয়ে থাকে এবং এদের সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। টেন্স এর পরিবর্তনের উপর নির্ভর করে বি ভার্বের বিভিন্ন ফর্ম একটা সেন্টেন্সে বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এটা মূলত কি আমি বুঝিয়ে বলতেছি, তার আগে এখানে আরেকটু দেখেন। আমি আগেই বলেছি বি নিজেই একটা মেইন ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, এই অ্যামিজার মূলত দুইটা টেন্সে বসে থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন ভার্ব হিসেবে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে। এখন বিষয়গুলো মূলত কি, আমি আপনাদের যদি একটু ব্যাকগ্রাউন্ড নলেজটা দিই বা ভেঙে বলি, আপনারা বুঝতে পারবেন। আজকে যে টপিকটা আপনাদেরকে দেখাচ্ছি বা শেখাচ্ছি, এটা খুবই বেসিক একটা থিংস গ্রামারের, বাট এটা যে কতটা ইফেক্টিভ বা কতটা ইম্পর্টেন্ট, আপনারা লাস্ট পর্যন্ত থাকলে আজকের এই ক্লাসটিতে বিষয়টা বুঝতে পারবেন, ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন অ্যাকচুয়াল থিংসটা মূলত কি, অ্যাকচুয়াল বিষয়টা মূলত কি। তো দেখেন, এখানে একটা বিষয় একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে এগুলোকে নেওয়ার চেষ্টা করেন। তো এখানে কি বলছে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে, যেটা আমাদের শিখতে হবে। এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলছি। একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, কনজুগেশন অফ ভার্ব বলে। যেমন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 বা থার্ড পারসন ফর্ম। আমাদের গতানুগতিক যে গ্রামার বইগুলো থাকে সেখানে 3টা ফর্ম লেখা থাকে, বাট মেইনলি ভার্বের ফর্ম হচ্ছে 5টি। যেমন দেখেন, আমি যদি বলি ইট, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, থার্ড পারসন ইটস। এই যে ইট ভার্বের যে 5টা ফর্ম লিখলাম, আমি যদি বলি রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল রাইট রোট রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং রাইটিং, থার্ড পারসন রাইটস, থার্ড পারসন রাইটস। এরপর দেখেন গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, থার্ড পারসন গোস। প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে। ড্র মানে আঁকা, পাস্ট ফর্ম ডিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস। ভার্বের ফর্ম না জানলে কি টেন্সের স্ট্রাকচার শিখে কথা বলা যায়? যায় না। এক একটা টেন্সের স্ট্রাকচারে মূলত এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে মূলত আমাদের কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনটা হয়ে থাকে। সো ড্র, ড্রিউ, ড্রন। ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস, থার্ড পারসনটা কি ড্রাইভস। সো এইভাবে এটা হয়ে থাকে। এরপর আমি যদি বলি হ্যাভ, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি জানেন? এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড।
এর পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, থার্ড পার্সনটা হ্যাজ। প্রত্যেকটা ভার্বের থার্ড পার্সন ফর্ম মানে V5 ভার্বের সাথে এস বা ইয়েস, কিন্তু এইখানে মূলত হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ। হ্যাজ। এরপর হচ্ছে ডু মানে কি? করা। পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, থার্ড পারসন ডাস। এরপর দেখেন বি, এটাও একটা ভার্ব, এটা অন্যান্য সব ভার্বের মতোই বাট একটু ডিফারেন্ট। অ্যাম, ইজ, আর, এটা প্রেজেন্ট ফর্মে বসে। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, দুটো করে, হ্যাঁ। পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ডাবল ই এন, বিন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। থার্ড পারসন এরকম হয় না, এটা জাস্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বা ওয়াজ বসতে পারে এরকম। সো এই যে বি মানে রাইট মানে যেমন লেখা, গো মানে যেমন যাওয়া, রিড মানে যেমন পড়া, ড্র মানে যেমন আঁকা, ড্রাইভ মানে যেমন চালানো, বি মানে হচ্ছে হওয়া বা থাকা, দুটো অর্থ। প্রত্যেকটা ভার্বের যেমন পাঁচটা ফর্ম আছে, এই বি ভার্বেরও পাঁচটা ফর্ম আছে, বাট একটু ডিফারেন্ট সবগুলোর থেকে। যেমন বি এর প্রেজেন্ট ফর্ম, বি হচ্ছে একটা বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব। এর যে প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। তাহলে দেখেন, আমি যদি একটা বাক্য বলি, ফর এক্সাম্পল হি রাইট, এর বাংলা অর্থ কি? হি রাইটস, সে লেখে। কি লেখে? আ লেটার। সে একটা চিঠি লেখে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। আমি যদি এখানে বলি হি রোট আ লেটার, এর মানে কি? সে একটা চিঠি লিখেছিল। আমি যদি বলি হি উইল, হি উইল রাইট আ লেটার, এর মানে কি? সে একটা চিঠি লিখবে। আমি যদি বলি হি ইজ রাইটিং, হি ইজ WRIT, ইজ রাইটিং আ লেটার, হ্যাঁ। সে একটা চিঠি লিখছে বা লিখিতেছে, সে একটা চিঠি লিখছে বা লিখিতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি হ্যাজ রিটেন আ লেটার, হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হি সাবজেক্ট, এ লেটার অবজেক্ট। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য এখানে আমার পরিবর্তনটা হয়েছে কোথায়? ভার্বের ফর্মে। কোথায় পরিবর্তন হয়েছে? ভার্বের ফর্মে। ভার্বের ফর্মের পরিবর্তন করে মূলত কথার, কালের বা সময়ের এই পরিবর্তনটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। এখন বোঝার চেষ্টা করেন, এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই যে পরিবর্তনটা আপনারা দেখছেন, এই পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি ভার্বটাকে চেঞ্জ করি, সাবজেক্ট নিলাম হি, ভার্ব নিলাম বি, তাহলে রাইট মানে লেখা। বি এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। আবারও বলছি, এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, বিং, এই সবগুলো ওয়ার্ডেরই বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এক্সটেনশনে যদি প্লেস থাকে বা জায়গাকে ইন্ডিকেট করা হয় তাহলে বি এর মানে থাকা। যদি পার্সন থাকে বা ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় তাহলে বি এর মানে হওয়া। যেমন আমি যদি বলি হি বি আর ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে সে হয় একজন ডক্টর। আবার আমি যদি বলি হি বি ইন ঢাকা, সে ঢাকায় থাকে। প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হয়। তুলনামূলক বড় জায়গার আগে উম, ইন, ছোট ছোট জায়গার আগে অ্যাট। এখন এই বি না বসায়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই বি ভার্বের আবার একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বিটা হচ্ছে রুট ফর্ম বা বেস ফর্মের ভার্ব, মানে এটা একটু ডিফারেন্ট। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, তো আমরা এখানে ইজ বসাই যে হি ইজ আ ডক্টর। তাহলে আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সে অ্যাম ইজ আর থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা কিন্তু এরকম না। অ্যাম ইজ আর যদি মেইন ভার্ব হিসাবে থাকে, অ্যাম ইজ আর যদি অর্থ দেয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি অ্যাম ইজ আর এর পরে আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে, তাহলে সেটা কন্টিনিউয়াস। আবার বলছি, এই যে অ্যাম ইজ আর যখন মেইন ভার্ব হিসেবে বসে, এটা দুই ধরনের অর্থ দেয়, হওয়া বা থাকা। তাহলে আমি যদি বলি সে সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, সে ঢাকায় ছিল, হি ওয়াজ ইন ঢাকা, হি ওয়াজ ইন ঢাকা। এবার আমি যদি বলি সে একজন ডাক্তার হবে,
সে চিঠি লিখবে, হি উইল রাইট। তাহলে উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসে যখন আমরা ফিউচারে কথা বলি। তাহলে হি উইল, এখানে বি নিজে একটা ভার্ব, কিন্তু মানে এই যে হি ইজ আ ডক্টর, হি ওয়াজ আ ডক্টর, এখানে যদি হি বি এ ডক্টর আপনি দেন, হি ইজ এর পরিবর্তে বি দেন, এটা ভুল না। বাট যেহেতু এখানে ফর্মটা একটু চেঞ্জ, বি এর একটা প্রেজেন্ট ফর্ম আলাদাভাবে দিয়েছে যে অ্যাম ইজ আর, এই জন্য আমি সেখানে ইজ বসাচ্ছি, কিন্তু মেইন ভার্ব কিন্তু বি। তাহলে বি আমার শ্যাল বা উইল এর পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের ফর্মের পরিবর্তন হয় না। তো হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। আমি যদি বলি সে ঢাকায় থাকবে, হি উইল বি ইন ঢাকা, মানে বি এর দুইটা মানে, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এক্সটেনশনে পার্সন থাকলে বি এর মানে হওয়া, প্লেস থাকলে বি এর মানে থাকা। আমরা অনেকেই মনে করি ওয়াজ আর থাকলেই পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলেই ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, বাট না। শ্যাল বি বা উইল বি এর পরে যদি আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হতে পারে। এখানে উইলটা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, বিটা মেইন ভার্ব, উইল বি হবে, উইল বি থাকবে। অর্থাৎ এগুলো সবই, এই যে হি ইজ আ ডক্টর, হি ওয়াজ আ ডক্টর, হি উইল বি আ ডক্টর, এগুলো সবই ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবং এখানে এই ইজ, ওয়াজ বা উইল বি যেটা, এগুলো হচ্ছে মেইন ভার্ব। ইজ, ওয়াজ বা বি মেইন ভার্ব। আমরা অনেকেই বলি না, আমরা অলওয়েজ বলি না অ্যাম, ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো সবই অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি। বাট না, কখনোই বলবেন না এগুলো অক্সিলারি ভার্ব। এগুলোর একটা নাম আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং। হেল্পিং মানে কি? সাহায্যকারী। সাহায্যকারী মানে কি? যে ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্সকে কথা বলতে সাহায্য করে, অ্যাকচুয়াল টাইমে কথাটাকে এক্সপ্রেস করতে সাহায্য করে। অ্যাম, ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড অক্সিলারি তখনই হয় যখন এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। বাট যখন এরা নিজেরাই মেইন ভার্ব হিসেবে বসে, তখন এরা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, অন্যান্য সকল ভার্বের মতোই এদেরও অর্থ আছে। তাহলে আমি যদি বলি সে ঢাকায় থাকছে, হি ইজ বিং ইন ঢাকা। আমি বলি না হি ইজ লিভিং ইন ঢাকা, হি ইজ বিং ইন ঢাকা, সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ বিং আ ডক্টর, হি ইজ বিং আ ডক্টর। অর্থাৎ আপনি যেভাবে বলবেন সে ঢাকায় থেকেছে, হি হ্যাজ, বিং এর বি এর পাস্ট পার্টিসিপল বিন, হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে, হি হ্যাজ বিন আ ডক্টর। সে ঢাকায় থেকেছে, হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ। সে 2 মাস ঢাকায় থেকেছে। সো এরকম ভাবে আমি মূলত সব কথার এক কথা কি আপনাদের একটু বলি, যেটা বোঝাতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি। আমরা অনেকেই মনে করি যে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে, অন্য কোথাও বসে না। কিন্তু বিষয়টা এরকম না। আমাদের এই ইট মানে যেমন খাওয়া, রাইট মানে যেমন লেখা, গো মানে যেমন যাওয়া, ড্র মানে যেমন আঁকা, এই প্রত্যেকটা ভার্বের যেমন 5টা ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের যেমন বাংলা অর্থ আছে, এই ভার্বগুলোকে আমরা মেইন ভার্ব বলি, প্রিন্সিপাল ভার্ব বলি। এই একটা ভার্বকে আপনি যদি টেন্স জানেন, 12টা টেন্সে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, একটা ভার্ব দিয়ে 12 ভাবে একটা সেন্টেন্সকে লিখতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু আমরা এইটা জানি না, এই ইট, রাইট, গো, ড্র, ড্রাইভের মতোই এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরাও মেইন ভার্ব হিসেবে বসতে পারে। অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো এদেরও বাংলা অর্থ আছে, এদেরও 5টা ফর্ম আছে, এরাও যে কোনো টেন্সে বসতে পারে। এরা যে শুধুই কন্টিনিউয়াস টেন্সে বসবে, শুধুই ইনডিফিনিট টেন্সে না, যে কোনো টেন্সেই সেটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, অর্থ দিতে পারে। তার মানে সব কথার এক কথা, যেটাকে আমরা জানি অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি না, আমাকে বুঝতে হবে। যদি অন্য একটা ভার্বকে সাহায্য করে তাহলে অক্সিলারি, যদি না করে তাহলে এটা মেইন ভার্ব। কেউ কি একটুও কোনো কিছু বুঝতে পারছেন আমার এই জায়গাটা আমি কি বললাম? হুম? কেউ কি বোঝেন? জি স্যার, জি স্যার। সব কথার এক কথা কি বললাম, যে আমরা আমাদের যেমন প্রিন্সিপাল ভার্ব আছে না, ফাইনাইট ভার্ব আছে না, কোনগুলো? এই যে ইট, রাইট, গো, ড্র, ড্রাইভ, এই ভার্বগুলোর সাথে আমরা এই ভার্বগুলোকে আলাদা করে দেখি, এগুলোকে আমরা মিলাতে পারি না, তাই না? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কিন্তু এই ভার্বগুলো এই অন্যান্য সকল মেইন ভার্বের মতোই, তাদেরও 5টা ফর্ম আছে, অন্যান্য সকল মেইন ভার্বের মতোই এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এদের এদের বাংলা অর্থ আছে। এরাও সব টেন্সেই বসতে পারে, শুধু যে কন্টিনিউয়াস টেন্সে বসবে এরকম না। বিষয়টা হচ্ছে মেইন ভার্ব হিসাবে। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো, এগুলো দেখলে আমরা মনে করি কন্টিনিউয়াস টেন্স, বাট না, দেখেন আম আ ডক্টর,
হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, খরিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, রবি ইজ আ গুড টিচার, হি ইজ টল, হি ইজ ভেরি স্ট্রং, হিজ আইস কালার ইজ ব্ল্যাক, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস, এগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যে বাক্যগুলোতে অ্যাম ইজ আর অজয়ের মেইন ভার্ব হিসেবে থাকে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, সেই বাক্যগুলো মূলত কমপ্লিমেন্ট যুক্ত বাক্য হয়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে এমন কোন বাক্য যে বাক্যের সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনে সেই ব্যক্তি বা বস্তুটাই থাকে, তাকে নিয়েই কথা বলা হয়। এই জন্য এই বাক্যের ভার্বগুলোকে, এই যে অ্যাম ইজ আর দেখছেন না, এদেরকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব। অর্থাৎ এরা লিঙ্ক ক্রিয়েট করে, লিঙ্ক স্থাপন করে, কিসের মাধ্যমে? একটা ব্রিজ তৈরি করে। কিসের মাধ্যমে? সাবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। অর্থাৎ যে লোকটা আই, সেই লোকটাই ডক্টর, যে ডক্টর সেই আই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, যারা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে, যে রহিম সেই গুড বয়, যে গুড বয় সেই রহিম, যে ইউ সেই স্মার্ট গার্ল, যে স্মার্ট গার্ল সেই ইউ। অর্থাৎ আমাকে এটা বুঝতে হবে, এগুলো মূলত কি? এগুলো হচ্ছে মূলত আমাদের কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম। এটাই হয়ে থাকে। তো দেখেন, আহ এইভাবে এই বিষয়টা নেওয়ার চেষ্টা করেন। আমাদের যে ধারণাটা ছিল, এটা থেকে বের হয়ে আসেন যে অ্যাম ইজ আর অজয়ের এগুলো থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস না। যদি এগুলো মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে সেগুলো ইনডিফিনিট টেন্স। আর দেখেন, কখন এটা অক্সিলারি ভার্ব কখন হয়, অ্যাম ইজ আর অজয়ের অক্সিলারি ভার্ব কখন হয়? যখন এটা একটা অন্য মেইন ভার্বের পূর্বে বসে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। সেখানে অর্থাৎ যখন অ্যাম ইজ আর অজয়ের অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, হেল্পিং ভার্ব হিসেবে বসবে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, তখন কিন্তু এর কোনো অর্থ নেই, দ্যার ইজ নো মিনিং। তখন এই ওয়ার্ড গুলো কোনো অর্থ দেয় না। অর্থ তখনই দিবে এই ভার্ব গুলো যখন মেইন ভার্ব হিসেবে বসবে। অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এদের কাজ একটা বাক্যকে জাস্ট নেগেটিভ করা এবং ইন্টারোগেটিভ করা। বাক্যকে নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। প্লে মানে খেলা, এই ওয়ার্ডটাই অর্থ দিচ্ছে, ওই ইজ কোনো অর্থ দিচ্ছে না, জাস্ট স্ট্রাকচারটা মেনটেন করছে, আর কিছুই না। দে আর ড্রয়িং আ পিকচার, এছাড়া এরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের জন্য ব্যবহৃত হয়। তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ বা খাইতেছো? আরন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না, তুমি কি ভাত খাইতেছো না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হোয়াট, হাউ, ওয়েন, ওয়াই, এক্সেট্রা, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? অর্থাৎ কোশ্চেন মূলত দুই ভাবে হয়। আমি এটা বলেছি লাস্ট ক্লাসে যে ইয়েস নো কোশ্চেন আর ডাবল ইউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের অ্যান্সারটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট হয়। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয়, সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। তার আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড বসান, তাহলে সেটাকে ডাবল ইউএস কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন বলে, সেখানে ইনফরমেশন দিতে। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? একটা সেন্টেন্সকে কতভাবে ট্রান্সফর্ম করা যায়, আমি এটা করতে বলছিলাম আপনাদের। দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে?
ইজ হি ড্রাইভিং আ কার? সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কি গাড়ি চালাচ্ছে না? ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কি গাড়ি চালাচ্ছে না? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার? সে কেন একটা গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার? সে কেন একটা গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার? সে কোথায় একটা গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার? সে কোথায় একটা গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার? সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার? সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কোথায় গাড়ি চালাচ্ছে না? তো এইভাবে এটা হয়ে থাকে। এরপর দেখেন পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের ক্ষেত্রে ওই সেম নিয়মেই হবে, অর্থাৎ এই যে বাক্যগুলো ওয়াজ এর থাকলেই পাস্ট কন্টিনিউয়াস হবে, বিষয়টা এরকম না। যেমন হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর, ইউ আর হ্যাপি, ইউ আর এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, দে ওয়ার রং, হি ওয়াজ ইল, শি ওয়াজ এট হোম, রুমা ওয়াজ এ টিউটর। এগুলো সবই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এই যা যা আপনারা দেখছেন, এই এই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে সুন্দরভাবে আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটাতে কিন্তু আমি তুলে দিয়েছি। ওখানে দেওয়া আছে। বইটা যারা নিয়েছেন তারা বই থেকে পড়বেন। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টার বইতে আছে। আমি এই যে ক্লাসগুলো নিচ্ছি, দেখাচ্ছি ধারাবাহিকভাবে, প্রত্যেকটা লেসন আমার বইতে সাজানো আছে। যারা এখনো বইটা নেননি, আমি অনুরোধ করব যদি পারেন বইটা নিয়ে রাখেন, যেহেতু আমার ক্লাস করছেন, আমার নিজের লেখা বই, আমার লাইভ ক্লাস করছেন। বইটা কাছে থাকলে আপনার এই শেখাটা অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন, অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি কার্যকরী হবে আপনার এই শেখাটা। কারণ হার্ড কপি একটা বই থাকলে আর লাইভ ক্লাস করলে আর কোনো কিছুই লাগে না। এবং ক্লাসগুলো তো আমি বই অনুযায়ী নিচ্ছি, পরপর ধারাবাহিকভাবে বইতে সবকিছুই সাজানো আছে, যা যা আমি দেখাবো, যা যা আমি পড়াবো। তো আহ, একটু কষ্ট হলেও যদি কেউ পারেন কোনোভাবে এটা নেওয়ার চেষ্টা করবেন। বইয়ের প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রিসিভ করতে পারবেন। আজকে অর্ডার করলে 2 থেকে 3 দিনের ভিতর বই আপনার হাতে চলে যাবে। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে আপনি টাকা পরিশোধ করতে পারবেন, আগে থেকে টাকা দিতে হবে না। তো পারলে নিয়ে নিবেন, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। এখানে আমার কোনো লাভ নেই, এই বইয়ের টাকা আমি নেই না। এই বই যা বিক্রি হয়, যা হয়, এটা আমি ওই সোশ্যাল অর্গানাইজেশনে আমি ডোনেট করে দেই, সোনামুখ পরিবার। আপনারা যদি পারেন নিবেন, এটা আপনাদের জন্য ভালো। কারণ আমি ক্লাস নিচ্ছি, রেকর্ড ক্লাস দিব, পিডিএফ ফাইল দিব, এগুলো ইন্ডিভিজুয়াল ফাইল, আলাদা আলাদা ফাইল। একটা বই থাকলে সেখানে গোছানো পদ্ধতিতে একসাথে সবকিছু আছে। তাহলে আপনি বুঝতে পারবেন আজকে কোন টপিক পড়তেছি, আগামীকাল কোন টপিক পড়বো, আজকে টপিকের সাথে আগামীকালকে টপিকের সম্পর্ক কি। কোর্স করছেন, এটা 2 মাস 3 মাস 4 মাস পর কোর্স শেষ হয়ে যাবে। বইটা সারা জীবন আপনার সাথে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। যদি পারেন নেওয়ার চেষ্টা করবেন। এই যা দেখছেন আমার স্ক্রিনে এখন, যা যা দেখাচ্ছি, এই সবই ওই বইতে লেখা আছে, অনেক সুন্দরভাবে ইন ডিটেইলসে দেওয়া আছে। দেখেন, তাহলে ফিউচার টেন্স শ্যাল বি বা উইল বি থাকলেই আমরা মনে করি যে কন্টিনিউয়াস, বাট না। বিটা মেইন ভার্ব, শ্যাল বা উইল এখানে অক্সিলারি ভার্ব। যেমন আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি প্লেয়ার্স, তুমি প্লেয়ার হবে। তো এরকম ভাবে আপনি যেভাবে করতে চান করতে পারবেন। এবং এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সিস্টেমও ওই, যেহেতু উইলটা এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে, ওইটার সাথে নট বসালেই বাক্য নেগেটিভ। এটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমার শ্যাল বি বা উইল বি এর পরে আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়, মূলত ওই মেইন ভার্বটাই অর্থ দেয়। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকায় যেতে থাকবে। করিম ঢাকায় যেতে থাকবে, করিম উইল বি গোয়িং টু ঢাকা। সো এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সিস্টেমও দেওয়া আছে।
এখন আমি এই জায়গাটাতে আসবো। তার আগে একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন, একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। আমি একটু ডু ভার্বের কাছে আসবো, আপনারা এই জায়গাটা একটু ফোকাস দেন, কারণ এটা দেখতেই হবে। এটা কেন দেখতে হবে, আগে একটু শুরু করি, তারপর আমি বলতেছি। দেখেন, এই ডু ভার্বের এই জায়গাটা, এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। জাস্ট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। দেখেন, আমরা জানি এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। ডু, ডাজ, ডিড। এই যে ভার্বগুলো, সেন্টেন্স এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্ট্রোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে এটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু ডাজ ডিড দিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। এই ক্লাসটি থেকে আমরা ডু ডাজ ডিড এর সকল ধরনের সমস্যা ও জটিলতার সমাধান করব। ফার্স্ট অফ অল, আমরা যেটা জানি সেটা হচ্ছে ডু মানে করা, যেটা একটা মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে থাকে। ডু মানে কি? করা। ডু, ডিড, ডান, এই ভার্বের মেইন তিনটা ফর্ম হচ্ছে এই, মানে অ্যাকচুয়ালি ডু এর অর্থটা কি আমরা কি জানি? ডু এর অর্থ আমরা জানি করা। যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। তো এখানে এই দুটো কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে, যার বাংলা অর্থ করা, করেছিল, করেছে। এরকম ভাবে আপনি মেইন ভার্ব হিসেবে 12টা টেন্সেই ব্যবহার করতে পারেন ডু শব্দটাকে অ্যাজ এ মেইন ভার্ব। ডু মানে করা। কিন্তু এর মূলত প্রধান যে ব্যবহার, এই দেখেন এই জায়গাটাতে কি বলছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি যে টেন্স এর 12 ধরনের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, তখন তখন দেখেন বিষয়টা বোঝেন, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এটাও আমি গত ক্লাসে বলছি। আমার যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম কি? আমি বলছি টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, দুইটাতে নেই। কোন দুইটা? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এখানে কি থাকে? সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম। আমাদের যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম কি? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকে, তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। যেমন দেখেন, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ না। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজটা সম্পন্ন করেছে। এগুলো সবই কন্টিনিউয়াস টেন্স বলেন, পারফেক্ট টেন্স বলেন, সবগুলোতে অক্সিলারি ভার্ব আছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ করেনি। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। আই হ্যাভ নট ইটেন মাই ডিনার, আমি ডিনার করিনি। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক সম্পন্ন করেছে। হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক সম্পন্ন করেনি। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল। দে ওয়ার নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল না। তারা ফুটবল খেলছিল না। I was singing a song, আমি একটা গান গাইতেছিলাম। I was not singing a song, আমি গান গাইতেছিলাম না। He had gone to কলকাতা, সে কলকাতা গিয়েছিল। He had not gone to কলকাতা, সে কলকাতা যায়নি। He will play football, সে ফুটবল খেলবে। He won't or will not play football, সে ফুটবল খেলবে না। I'll go to the market, আমি বাজারে যাব। I won't go to the market, I mean will not, আমি বাজারে যাব না। He will be driving a car, সে একটা গাড়ি চালাতে থাকবে। He won't be driving a car, সে গাড়ি চালাতে থাকবে না। They will be drawing a picture, তারা ছবি আঁকতে থাকবে। They won't be drawing a picture, তারা ছবি আঁকতে থাকবে না। তাহলে দেখেন, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল,
সে কি ফুটবল খেলছে? ইজ ই প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি। আর দে ওয়াচিং টিভি? So that is the way or system of making negative and interrogative sentence. You are driving a car. তুমি একটা গাড়ি চালাচ্ছ। আর ইউ ড্রাইভিং এ কার? তুমি কি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক? রহিম কি তার কাজ সম্পন্ন করেছে? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Were they playing football? তাহলে এইভাবেই কিন্তু আমাদের সেন্টেন্স গুলোকে কি করতে হয়? নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ। কিন্তু দেখেন এই জায়গাগুলোকে, এই সেন্টেন্স গুলোকে আপনি কিভাবে করবেন? আই প্লে ফুটবল। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট। দে গো টু স্কুল। হি রাইটস আ লেটার। হি ডিসকাস দ্য ম্যাটার। আই স্পোক ইন ইংলিশ। এইগুলো যদি আপনি ইংলিশে কি করতে চান, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চান, আপনি কি আই প্লে নট ফুটবল বলবেন? মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না। এইখানে মূলত আমরা ওই ডু ডাজ ডিড এর ব্যবহার করি। অর্থাৎ ডু ডাজ ডিড যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেন তাহলে এইটার অর্থ হচ্ছে করা। যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেন তাহলে এটা কোনো ধরনের অর্থ দেয় না, দেয়ার ইজ নো মিনিং। জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই সেটা বসবে। আই প্লে ফুটবল। আই ডোন্ট প্লে ফুটবল। দে ড্র পিকচার। দে ডোন্ট ড্র পিকচার। ইউ ইট রাইস। ইউ ডোন্ট ইট রাইস। আমার নিয়ম কি? একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাবে, ইন্ট্রোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হবে। 12টা টেন্সের ভিতর 10টাতেই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, 2টাতে নেই। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট, তো আমি তো মেইন ভার্বের সাথে নট বসাতে পারবো না, এই জন্য ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি শি ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে ডাজ বসে। পাস্ট টেন্সে ডিড এর ব্যবহার হয়, যে পার্সনই হোক ডিড এর ব্যবহার হয়। হি প্লেইজ ফুটবল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। সো হি প্লেইজ ফুটবল। সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল। সে ফুটবল খেলে না। ডাজ হি? আচ্ছা ওটা তো কোশ্চেন, সেটা আমি পরে বলবো। রহিম ড্রস আ পিকচার। রহিম ছবি আঁকে। রহিম ডাজেন্ট ড্র পিকচার। রহিম ছবি আঁকে না। শি সিংস আ সং। সে একটা গান গায়। শি ডাজেন্ট সিং আ সং। সে গান গায় না। বাট এই বাক্যটা একটু দেখেন, ইট হ্যাজ আ রেড কালার। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এইটা কেন হলো বা এইটা কিভাবে হলো যে ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার? এইটা নিয়ে আমি একটু কথা বলবো, এইটা আপনাদেরকে একটু বোঝাবো এখন। করিম ড্রাইভস আ কার। করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন আপনি তৈরি করবেন, সাবজেক্টের পর ভি টু, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম দেন অবজেক্ট। আপনি যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, যে পার্সনই হোক না কেন ডিড এর ব্যবহার করতে হবে। আর মেইন ভার্বটা কিসে আসবে? প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে। আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস। আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস? আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ। আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ? আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম। আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। এম ডাবল ইটি, মিট এর পাস্ট ফর্ম মেট। আই ডিডেন্ট মিট হিম। আমি দেখা করিনি। ডিড আই মিট হিম? আমি কি দেখা করেছিলাম? অর আমি কি তার সাথে সাক্ষাৎ করেছিলাম? হি ড্রিউ আ পিকচার। সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার। সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার? সে কি একটা ছবি এঁকেছিল? ডিড হি ড্র আ পিকচার? সে কি একটা ছবি এঁকেছিল? আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস। আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস? আমি কি ভাত খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট রাইস? আমি কি ভাত খাইনি? আই স্পোক ইন ইংলিশ। আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ? আমি কি ইংরেজি বলেছিলাম? ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ? আমি কি ইংরেজি বলিনি? ওয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ?
আমি কেন ইংরেজি বলিনি? হ্যাঁ, হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র পিকচার, সে কি একটা ছবি এঁকেছিল? আপনাদের আমি ট্রান্সফর্মটা করতে বলছিলাম, দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা। ডিডন্ট হি ড্র পিকচার, সে কি ছবি আঁকেনি। ওয়ার ডিড হি ড্র পিকচার, সে কোথায় একটা ছবি এঁকেছিল। ওয়াই ডিডন্ট হি ড্র পিকচার, সে কেন একটা ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র পিকচার, সে কখন একটা ছবি এঁকেছিল। হি রোট আ লেটার, ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখোনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি একটা চিঠি লিখেছিলে। ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি একটা চিঠি লেখোনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখোনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। দে ড্রোভ আ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি একটা গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি একটা গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন একটা গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন একটা গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। তাহলে এই হচ্ছে ডু ভার্ব। এরপর আমাদের আছে হ্যাভ ভার্ব। তো এইটা নিয়ে পরে কথা বলবো। তা এটার ফাংশন আপনি বুঝতে পারবেন। তার আগে মেইন যে বিষয়টা বা মেইন যে পার্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, এই যে ভার্বের ফর্ম গুলো আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম, তাই না। এখন দেখেন, আহ আমি মনে করেন, আহ, যদি বলি যে হি ইজ রাইটিং আ লেটার, এই যে একটা বাক্য, সে একটা চিঠি লিখছে, এটা নেগেটিভ আমি তাহলে কিভাবে করছি, যে হি ইজ নট রাইটিং আ লেটার, অর্থাৎ হি ইজেন্ট রাইটিং আ লেটার। এবার আমি যদি এইটাকে নেগেটিভ করতে চাই, হি রাইটস আ লেটার, তখন আমি কিভাবে করছি, হি ডাজেন্ট, হি ডাজেন্ট, কথাটা বোঝেন কিন্তু, রাইট আ লেটার, হি ডাজেন্ট রাইট আ লেটার, অর্থাৎ সে চিঠি লেখে না, সে চিঠি লেখে না। আমি যদি এইটাকে নেগেটিভ করতে চাই, হি রোট আ লেটার, হি রোট আ লেটার, তাহলে এইটার নেগেটিভ কি হবে, এই যে হি রোট, রাইটের পাস্ট ফর্ম কি, রোট, তাহলে আমি যখন এইটাকে আমি নেগেটিভ করব, হি ডিডেন্ট, এই ডিডের ব্যবহার হলে ওই রোট আর থাকবে না, তখন সেটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তো আমার কি হবে, হি ডিডেন্ট রাইট আ লেটার, আ লেটার, অর্থাৎ সে চিঠি লেখেনি। কিন্তু দেখেন, আমি যদি আপনাকে এরকম একটা বাক্য বলি যে হি হ্যাজ আ কার, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি আছে। কি বললাম, এটার বাংলা অর্থ তার একটা গাড়ি আছে। আপনারা বলেন তো, এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি, আমি যদি বলি যে তার গাড়ি নেই, তাহলে আমার ইংলিশটা কি হবে। এটাকে আমি যদি বলি তার গাড়ি নেই, তাহলে ইংলিশ কি হবে। He hasn't a car. He hasn't a car. এই He hasn't a car. He hasn't a car. He owns a car. দেখেন, এখানে তাহলে আপনারা প্রত্যেকেই ভুল করলেন, Have a car. প্রত্যেকেই ভুল করলেন, কেন করলেন। তাহলে আমি এতক্ষণ কি দেখালাম বা কি পড়ালাম, কি বোঝালাম, কি বুঝলেন আমার কথাগুলো আপনারা। দেখেন, আমি যদি বলি হি, এটা একটা সাবজেক্ট, গো মানে, আমি আমি যদি বলি আই, এটা একটা সাবজেক্ট, গো মানে কি, যাওয়া। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আমি যদি এটা নেগেটিভ করি, আমি কি এরকম বলি, আই গো নট টু স্কুল, এটা কি কারেক্ট। আমি তো এরকম বলি না, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। আই এর জায়গায় যদি হি বলি, তখন কি আর গো বসাই, তখন বসাই গোস। তো হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তো এটা যদি আমি নেগেটিভ করি, আমি কি এরকম বলি, হি গোজ নট টু স্কুল, এরকম কি বলা যায়। এই বাক্যটাকে নেগেটিভ আমরা কিভাবে করি, আমরা এইভাবে নেগেটিভ করি। কিভাবে বলেন তো, এই যে হি গোজ টু স্কুল, এইটার নেগেটিভ কি, হি গোজ টু স্কুল, এই যে বাক্যটা, এই বাক্যটার নেগেটিভ কি আপনারা বলেন তো একজন। রাইট, এটা নেগেটিভ হচ্ছে হি ডাজেন্ট গো টু স্কুল,
হি ডাজেন্ট গো টু স্কুল, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ডাজেন্ট গো টু স্কুল, অর্থাৎ ডাজ বসালে আর গোস থাকবে না। হি থাকার কারণে ডাজ হয়েছে, ডাজ বসালে আর গোস থাকবে না, মেইন ভার্বটা গো হয়ে যাবে। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম, হি হ্যাজ আ কার, আপনারা বলছেন হি হ্যাজেন্ট এ কার, হি হ্যাজ নট এ কার, এটা কি ঠিক? না, এটা ভুল। কেন? কারণ এই হ্যাজটা এখানে মেইন ভার্ব, এটা কোনো পারফেক্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তার একটা গাড়ি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, নট পারফেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে আমার নিয়ম হচ্ছে ডু বা ডাজের ব্যবহার করা। আপনি এখানে গোজ নট বলেননি, আপনি এখানে হ্যাজ নট কেন বলবেন? এই গোজটা কার থেকে আসে? গো থেকে গোজ আসে। তাহলে এই হ্যাজটা কার থেকে আসে? এই হ্যাভ থেকে হ্যাজ আসে। এই যে, তাহলে গোটাও যেমন একটা ভার্ব, হ্যাভটাও একটা ভার্ব, এটা ভি 1, এটাও ভি 1। গো এর ভি 5 হচ্ছে গোস, হ্যাভ এর ভি 5 হচ্ছে হ্যাজ। জাস্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি একটা সেন্টেন্সে গোজ বসালাম, একটা সেন্টেন্সে হ্যাজ বসালাম। তাহলে আপনি যেখানে গোজ নট বললেন না, তাহলে এখানে আপনি হ্যাজ নট কেন বললেন? এটার নেগেটিভটা হচ্ছে হি ডাজেন্ট, ডাজের ব্যবহার করতে হবে, নট হ্যাজেন্ট। মেইন ভার্বের সাথে নট বসানো যায়? আপনি গোজ নট বলেন, গো নট বলেন, আই রাইট নট এ লেটার বলেন, তাহলে হ্যাজ নট কেন বলবেন? হ্যাজ তো মেইন ভার্ব, আছে, থাকা বোঝায়। তাহলে হি ডাজেন্ট, আর ডাজ বসালে মেইন ভার্বটা বেস ফর্মে চলে যাবে। যেমন গোজ যখন ছিল, যে হি গোজ টু স্কুল, আপনি যখন নেগেটিভ করছেন, হি ডাজ নট গো হয়ে গেছে না? অর্থাৎ গোজ এর প্রেজেন্ট ফর্ম কি? গো। থার্ড পারসন ফর্ম কি? গোজ। তাহলে ডাজ বসালে কি হচ্ছে? ডাজটা কি? ডু এর থার্ড পারসন ফর্ম, ডু এর ভি 5 ডাজ, গো এর ভি 5 গোজ। যখন নেগেটিভ করার জন্য ডাজ বসাচ্ছি, পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বলবে না, আমার মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। এই হ্যাজটা কি? হ্যাভ এর থার্ড পারসন ফর্ম, হ্যাভ এর ভি 5 হচ্ছে হ্যাজ, ডু এর ভি 5 হচ্ছে ডাজ। তাহলে ডাজ হ্যাজ বসবে না, পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসে না। ডাজ বসালে ওই হ্যাজটা কি হয়ে যাবে? এই যে ডাজ, ডাজ কি? ভি 5, হ্যাজ কি? ভি 5। নেগেটিভ করার জন্য ডাজ বসালে হ্যাজটা বেস ফর্মে চলে আসবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। যেমন ডাজ বসালে গোসটা কি ছিল? গো হয়ে গেছিল না? তাহলে এই হ্যাজটা কি হবে? হ্যাভ হয়ে যাবে। তাহলে হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই। নট হ্যাজ নট, হ্যাজ নট কমপ্লিটলি রং কিন্তু। তাহলে হি হ্যাড এ কার, হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। এটা পাস্ট ইনডিফিনিট, নট পারফেক্ট, এটা কোনো পারফেক্ট নাই। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, এটা মেইন ভার্ব। তাহলে এটা নেগেটিভ হচ্ছে হি ডিডেন্ট। ওই যে হি রোট এ লেটার, চিঠি লিখেছিল, হি ডিডেন্ট রাইট, তাহলে হি ডিডেন্ট হ্যাভ। হ্যাড বসালে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে, কারণ ডিড বসালাম না। ডিড কার থেকে আসে? ডু থেকে আসে, ডু এর পাস্ট ফর্ম ডিড, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। তাহলে পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বলবে না। আমি যখন ডিড বসায় নেগেটিভ করতেছি, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। হি ডিডেন্ট হ্যাভ এ কার, তার গাড়ি ছিল না। বিষয়গুলো খুবই বেসিক সূক্ষ্ম গ্রামার, বাট আমাদের না জানার কারণে, না বোঝার কারণে আমরা ইংলিশে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি না, কথা বলতে পারি না, বিভিন্ন জায়গায় কনফিউশন ফেস করি। বাট এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। এগুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা আপনার রাখতে হবে। কনসেপ্ট বা ধারণা যদি না রাখেন, ইংলিশে কথা বলতে গেলে, ফ্রি হ্যান্ডে কিছু লিখতে গেলে বারবার আপনি কনফিউশন ফেস করবেন, বিভিন্ন জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন। তো সেইখান থেকে ওভারকাম করার জন্য এদের সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তাহলে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। তাহলে এটার নেগেটিভটা কি হবে? এটা নেগেটিভ হচ্ছে আই হ্যাভ নট এ কার, আমরা বসাবো না, আমাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ কার। আই গো টু স্কুল, আই গো নট বলি না, তাহলে আই আই ডোন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি নেই। হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট কোথায় বসে? যখন হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে, ওদের পর আরেকটা মেইন ভার্ব থাকে, পারফেক্ট টেন্স গুলোতে বসতে পারে। বাট এইখানে যে হ্যাভ হ্যাজ হ্যাড আমি বসালাম, এগুলো তো মেইন ভার্ব, এগুলো তো অক্সিলারি বা হেল্পিং ভার্ব না। এই জন্য ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে করতে হচ্ছে। মানে এইখানে যে হ্যাভটা আমি বসালাম, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স, নট পারফেক্ট। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ প্লেইড ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলেছি,
আই হ্যাভ প্লেড ফুটবল। এই বাক্যটাতে হ্যাভটা অক্সিলারি ভার্ব, প্লেডটা মেইন ভার্ব। এইখানে হ্যাভের কোনো অর্থ নেই, যে হ্যাভ মানে আস হয় একারেছে আসে, এই আসে অর্থ আর এখানে দেয় না। জাস্ট আমি ফুটবল খেলেছি, প্লে মানে খেলা, খেলা শব্দটাই অর্থ দেয়। হ্যাভটা জাস্ট স্ট্রাকচার মেনটেন করে এবং সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করে। আপনি যদি বলেন আমি ফুটবল খেলিনি, এইখানে আপনি বলতে পারেন আই হ্যাভেন্ট, অথবা আই হ্যাভ নট প্লেড ফুটবল। আমি ফুটবল খেলিনি, আই হ্যাভ নট প্লেড ফুটবল। এইখানে নট বসানো যায় কখন, কোন জায়গায়? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, যখন এরা অর্থ দেয় না। আর যখন এরা মেইন ভার্ব হিসেবে বসে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, ফাইনাইট ভার্ব হিসেবে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, যখন এরা অর্থ দেয়, তখন এই ভার্বগুলোর সাথে আপনি কেন নট বসাবেন? বসানো যাবে না। ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যেভাবে ডু ডাজ দিয়ে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, পাস্ট টেন্সকে যেভাবে ডিড দিয়ে করতে হয়, এখানেও আপনার সেইভাবেই করতে হবে। কেউ কি বুঝতে পেরেছেন কোনো কিছু কি বললাম? জি স্যার, ক্লিয়ার। কি ভাইয়া বলছি, আন্ডারস্টুড। বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। বিষয়গুলো কি মনে হচ্ছে? মানে খুবই বেসিক থিংস কিন্তু, বাট আমাদের কিন্তু এটা অজানা। আমরা কিন্তু এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখি না, গভীর জ্ঞান না থাকার কারণে আমরা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রবলেম ফেস করি, তাই না? কারণ ডে টু ডে লাইফে প্রত্যেকটা জায়গায় আপনাকে এই ভার্বগুলো দেখবেন। আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে যান, বলতে যান, এই হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, অ্যাম ইজ আর ওয়াজ আর, এগুলো থাকবে। তো এদের ফাংশনটা বুঝতে হবে, যে কখন এরা অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে, কখন মেইন ভার্ব হিসেবে বসতেছে, কখন বাক্যে অর্থ দিচ্ছে, কখন অর্থ দিচ্ছে না। হ্যাঁ, কোনটা কোন ধরনের মিনিং ক্রিয়েট করছে। যেমন আহ আপনার ওয়াজ মানে কি, ছিল। অজ, অজের বাংলা কি? ছিল। হ্যাড মানে কি? ছিল। পার্থক্য কি? আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, আপনি যদি বলেন আই ওয়াজ আ ডগ, আমার বাক্য হবে? এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তো বাক্য হবে? হবে না। কেন? ওয়াজ এর মানে ছিল, এটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় ছিল, নিজে কোনো কিছুতে ছিল, নিজে কোনো কিছু ছিল। হ্যাড মানে ছিল, এটা হচ্ছে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু ছিল। অর্থাৎ আমি যখন বলছি আই ওয়াজ এ ডগ, এর বাংলা অর্থ আমি একটা কুকুর ছিলাম, এরকম হয়ে গেছে। আমি একটা কুকুর ছিলাম, আমি বাংলা বললাম কি যে আমার একটা কুকুর ছিল, আমাকে বলতে পারি হ্যাড এ ডগ। তাহলে পার্থক্য কি? ওয়াজ এর মানে সাবজেক্ট নিজে ছিল, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। কিন্তু আমার একটা বাগান আছে, আই হ্যাভ আ গার্ডেন। আমি একটা, আপনি যদি বলেন এখানে আই অ্যাম আ গার্ডেন, আমি একটা বাগান, এরকম হয়ে যায়। তাহলে আমার একটা বাগান আছে, আই হ্যাভ আ গার্ডেন। আমার একটা বাগান ছিল, আই হ্যাড আ গার্ডেন। আমার একটা বাগান থাকবে, আই উইল হ্যাভ আ গার্ডেন। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, যেটাই বলি না কেন, হ্যাভ ভার্ব হচ্ছে মূলত কারো অধিকারে কোনো কিছু আছে, কারো মালিকানায় কোনো কিছু আছে বা ছিল, এরকম বোঝায়। আর ওয়াজ অ্যাম ইজ আর মানে আছে, ওয়াজ এর মানে ছিল, এটা হচ্ছে সাবজেক্ট নিজে, সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় আছে, সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল। এইখানে মূলত অ্যাম ইজ আর ওয়াজ আর এর ব্যবহার হয়। তাহলে এই জায়গাটাতেও আমাদের পার্থক্য আছে না, বলেন? বুঝতে পারছেন কি বললাম? আছে না? জি বুঝছি। স্যার, স্যার, স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার বর্তমানে গ্রুপের রিকোয়েস্ট একটা, আপনি অ্যাকসেপ্ট করেন নেই।